প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব 18। এই বলেই উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগল। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পুড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করে সে শার্টটা গা থেকে খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। তার এই উন্মত্ত ও বিবস্ত্র রাগান্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুঁকড়ে উঠল। উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনোদিন দেখেনি। উজান এক হাত দিয়ে মৌকে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো মৌয়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ার নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতেই এতক্ষণ ছটফট করতে থাকা মৌয়ের হাত পায়ের নড়াচড়া হুট করেই একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনার ও রাগের ঘোরেও মৌয়ের এই আকস্মিক শান্ত হয়ে যাওয়াটা টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথায় সমস্ত মদের নেশায় এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে দেখতে পেল মৌয়ের চোখ দুটো বোজা, ফর্সা গালটা থাপ্পড়ের চোটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণেই উজানের মস্তিষ্কে তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারল রাগের মাথায় পজেসিভনেসের ঘোরে সে মেয়েটার সাথে আজ কী জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। সে শটান হয়ে বিছানা থেকে অনেকটা দূরে সরে এলো। নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিজের ভেতরের মনুষ্যত্ব আজ তাকে তীব্র ধিক্কার দিয়ে চিৎকার করে উঠল, শাট আপ উজান, সিট ডাম ইট। উজান, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্চি বউটার উপর হাত তুললি, তার ফুলের মতো শরীরে আঘাত করলি। উজান এবার নিজের ভেতরের সমস্ত হিংস্রতা ঝেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল মৌয়ের দিকে। কিন্তু মেয়েটা তখনও একেবারে নিস্পন্দন অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন প্রতি সেকেন্ডে 1000 মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করেই তার বুকের বাম পাশটার এক সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো মৌয়ের এমন একটা করুণ অবস্থা কোনোদিনও চায়নি। তবে কেন, কোন আদিম হিংস্রতার বশে সে আজ অমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসল? উজান নিজের বিবেককে আজ কোনো জবাব দিতে পারছে না। সে পরম মায়ায় আর অনুশোচনায় মৌয়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া নরম হাত দুটো নিজের হাত মুঠোয় আঁকড়ে ধরল। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন স্বরে ভাঙা গলায় আওড়াতে লাগলো, পিচ্চি, এই পিচ্চি, প্লিজ ওপেন ইয়োর আইজ, প্লিজ টক মি, এটা বার অন্তত কথা বলো না আমার সাথে। সরি, আই অ্যাম রিয়েলি সরি পাখি, আমি এসবের কিছু ইচ্ছে করে করতে চাইনি। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার এই পুচকে পিচ্চিটাকে নিজের হাতে এভাবে আঘাত করে বসবো। প্লিজ একটা বার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবুও এভাবে চুপ করে থেকে ভয় দেখিও না। কিন্তু মৌয়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতোই সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে খুব ভালো করেই বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যবহারে মারাত্মক ভয় পেয়েছে। কিন্তু সেই বা তখন কী করবে? সে নিজেও তো
রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চঞ্চল অভিমানী পিচ্চি বউটা জ্ঞান ফেরার পর আদৌ কি কোনোদিন তার সাথে আর কথা বলবে? মেয়েটা তো বড্ড বেশি অভিমানী। এই পিচ্চি মেয়েটা যদি চিরকালের জন্য তার উপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনো দিন তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে, কোন মুখে এই অবুঝ মেয়েটার পাহাড় সম অভিমান ভাঙাবে? উজান আর নিজের মাথায় কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বোধ বুদ্ধি এক নিমিষে লোপ পেয়েছে। নয়তো একটা সামান্য কারণে কেউ নিজের অর্ধাঙ্গিনী এইটুকু একটা বাচ্চা মেয়ে গায়ে ওভাবে হাত তোলে? অবশ্যই এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড্ড সামান্য হলেও উজান চৌধুরীর মনস্তত্ত্বে এটা মোটেও সামান্য নয়। মেয়েটাকে সে মুখে স্বীকার করে না হয়তো ভালোবাসে না, কিন্তু তাকে অন্য কোনো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটা উজান নিজের জীবনে বিনিময়ে সহ্য করতে পারে না। মৌকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে থাকতে দেখলে উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝি এক পলকে উলটপালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এসব এলোমেলো আর আবুল তাবুল চিন্তার ঘোর কাটল উজানের। সে তখন নিজের অজান্তেই মৌয়ের নিথর শরীরটাকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে লেপ্টে ধরে বসেছিল। মৌয়ের এই ফর্সা, বিষণ্ণ আর ফুলে যাওয়া মুখখানা দেখে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণাবোধ হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে কাঁপানো হাতে ইফাতকে ফোন দিল। ফোনে উজানের কান্নারত কণ্ঠ শুনে ইফাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। ঠিক মিনিট 10-এর মধ্যে সেই চৌধুরী মঞ্জিলের ফ্যামিলি ডক্টরকে সাথে নিয়ে সরাসরি উজানের বেডরুমে এসে প্রবেশ করল। ইফাত রুমে ঢুকে আরেক দফা চরম অবাক ও স্তব্ধ হলো। কারণ উজান তখনও উন্মাদের মতো মৌকে নিজের বুকের মাঝে শক্ত করে লেপ্টে ধরে আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে। ডক্টরকে দেখা মাত্রই উজান কোনো মতে নিজেকে সামলে নিয়ে মৌকে বিছানায় ঠিক মতো শুইয়ে দিল। এরপর ডক্টর অত্যন্ত গুরুত্ব সহকারে মৌয়ের পালস চেক করলেন। স্টেথোস্কোপ দিয়ে ভালো করে চেক আপ করতে লাগলেন। আর এই পুরোটা সময় ইফাত এক কোণে দাঁড়িয়ে আহাম্মকের মতো নিজের বন্ধুর এই অদ্ভুত ও পাগলাটে রূপ দেখছিল। তার মাঝে উজান আর নিজের ভেতরের উদ্গ্রীবতা চেপে রাখতে পারল না। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আহ আহ আঙ্কেল, আমার পিচ্চি ঠিক আছে তো? ডক্টর উজানকে ওভাবে কাঁপতে দেখে চশমাটা ঠিক করতে করতে মৃদু হাসলেন। রিল্যাক্স উজান, এতটা হাড় বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি এখানে। মৌ হুট করে মানসিকভাবে ভীষণ বড় কোনো শক বা ভয় পাওয়ার কারণে সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছে। তবে হ্যাঁ, মেয়েটাকে শারীরিক দিক থেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মৌ ঠিকঠাক মতো সময় মতো খাবার দাবার খাচ্ছে তো? দেখো উজান, তোমায় আমি প্রফেশনাল দিক থেকে আগেই বলে দিচ্ছি, তোমাদের দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেক বেশি। সো বুঝতেই পারছো আমি কথাটা কেন বললাম। অল্প বয়স হলেও তোমাকে সামলানোর ক্ষমতা ওর মধ্যে থাকলেও তোমাকে আরও সচেতন ও সংযত থাকতে হবে। ডক্টরের কথা শুনে উজান নিজের অপরাধী মুখটা নিচু করে অত্যন্ত আমতা আমতা করে বলল, কিন্তু আঙ্কেল, আমাদের মধ্যে তো আসলে তেমন কিছু। আমি সব বুঝতে পারছি উজান। লাল টুকটুকে বউ ঘরে রেখে নিজেকে সামলে দূরে সরিয়ে রাখা তোমার মতো জন্য বড্ড টাফ। তবুও একটু খেয়াল রাখতে হবে মেয়েটার উপর। বেশি জোর জুলুম করা এই বয়সে ওর শরীরের জন্য ঠিক নয়। তাছাড়া ওর শরীরটাও এখন একটু গরম লাগছে, মনে হচ্ছে রাতে বেশ জ্বর আসবে।
আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, তুমি এখনই সেগুলো এনে খাইয়ে দিও, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ডক্টরের এই পরম ভুল ও রোমান্টিক ধারণার কথা শুনে এই বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতেও ইফাত এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে শব্দহীন হাসল। অবশ্যই এখানে ডক্টরের কোনো দোষ নেই। মেঝের ভাঙ্গা কাচ আর উজানের খালি গা দেখে যে কেউ এটাই ধরে নেবে। এরপর ডক্টর প্রেসক্রিপশনটা ইফাতের হাতে দিয়ে তার সাথেই রুম থেকে বিদায় নিলেন। ডক্টর চলে যাওয়ার পর উজান এক মুহূর্ত রুমে বসে রইল না। সে নিজের এই গভীর রাতে মেডিসিন আনার জন্য বাইরে বেরিয়ে পড়ল। তার চেনা পরিচিত একজনের পার্সোনাল ফার্মেসি থাকায় তাকে এই মাঝরাতেই ফোন করে ঘুম থেকে ডেকে তুলে সব কটা জরুরি মেডিসিন নিয়ে ঝড়ের গতিতে আবার রুমে ফিরে এলো সে। রুমে ফিরে এসে উজান দেখল মৌয়ের এতক্ষণে জ্ঞান ফিরেছে, তবে সে স্বাভাবিক হয়নি। এখনও ভয়ের চোটে বিছানার এক কোণে নিজের শরীরটাকে একদম গুটিয়ে গোল হয়ে বসে আছে। ঠিক তখনই উজানকে হসপিটালে ওভাবে রেখে চলে আসতে দেখে তুবা আর আরিয়ান হসপিটাল থেকে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তুবা রুমা ঢুকে মৌয়ের এই অবস্থা দেখে তাকে আগলে ধরেছিল। উজান নিজের হাতে মেডিসিনের প্যাকেটটা নিয়ে মৌয়ের দিকে এক পা এগুতেই মৌ তীব্র আতঙ্কে বিছানায় আর পেছনের দিকে পিছিয়ে গেল। সে নিজের হাত দিয়ে দুবার শরীরটাকে আষ্টেপৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে তার পেছনের মুখ লুকালো। মৌয়ের অবাধ্য চোখ দুটো থেকে তখন অনবরত লোনা জল গাল বেয়ে গড়িয়ে বিছানার চাদরে মিশে যাচ্ছিল। উজানের এই রূপ দেখে মেয়েটার বুকের ভেতরটা যে কতটা কাঁপছিল তা তার চোখের দিকে তাকাতেই স্পষ্ট বোঝা যায়। উজান নিজের ভুল ভাঙানোর জন্য আর একটু করে এগিয়ে যেতেই মৌ এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তীব্র চিৎকার করে উঠল, ভাবি প্লিজ এই লোকটাকে এক্ষুনি এই রুম থেকে চলে যেতে বলো। এই রাক্ষস লোকটা আমার কাছে আবার কেন আসছে? প্লিজ ভাবি, উনাকে আমার থেকে দূরে যেতে বলো। আমি উনার কাছে যাব না। পিচ্চি প্লিজ এমন করো না, শান্ত হও। আমি তো তোমায় একদম আসবে না আপনি আমার কাছে। ভাবি উনাকে বলো না দূরে সরতে। এই হিংস্র লোকটা আবারও আমাকে ওভাবে মারবে। আমি আর এখানে থাকবো না ভাবি, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমার গ্রামে নিয়ে এসো। আমি আর কোনো দিন কোনো জন্মও এই বাড়িতে ফিরে আসবো না। আব্বু তুমি কই গো? প্লিজ আমাকে এসে নিয়ে যাও তোমরা। আমি আর এই বাড়িতে থাকবো না। এখানকার একটা মানুষও ভালো না, সবাই শুধু আমাকে কষ্ট দেয়। আম্মু তোমার মতো মায়া দিয়ে কেউ ভালোবাসে না আমায়। এখানে আমি থাকবো না, এখানে আমি চলে যাব। মৌয়ের এই কাঁপা কাঁপা কণ্ঠে বলা প্রতিটা আর্তনাদ আর মা বাবার জন্য আকুতি যেন এই মুহূর্তে উজান চৌধুরীর বুকটা মাঝখান থেকে চিরে দু টুকরো করে দিল। মেয়েটার সাথে সে তখন কোনো রাগের মাথায় অমন পৈশাচিক পাগলামি করতে গিয়েছিল তা ভেবে এখন নিজের উপর নিজেরই ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। উজান আর কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে দ্রুত বিছানায় উঠে গিয়ে মৌয়ের একটা হাত শক্ত করে মুঠোয় আঁকড়ে ধরল। পিচ্চি প্লিজ এমন পাগলামি করো না। আমি জাস্ট রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি, তাই বলে তুমি এই সামান্য কারণে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? মৌ উজানের হাতের ছোঁয়া পাওয়া মাত্রই নিজের হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, কিন্তু উজানও আজ নাছোড়বান্দা, সে হাত ছাড়ল না। মৌ এবার কাঁদতে কাঁদতে তীব্র হেঁচকি তুলে উহানের ওই বিষাদগ্রস্ত চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি চলেই যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আপনাকে বিরক্ত করতে আসব না। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব।
কথাটি শেষ করেই মৌ নিজের ভেতরের সমস্ত শক্তি এক জায়গায় এনে উজানকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ের দরজা খুলে ওই কক্ষ ত্যাগ করে বাইরের দিকে ছুটে চলে গেল। সে তো নিজের বাপের বাড়িতে বড্ড আদরে রাজকন্যার মতো বড় হয়েছে, যেখানে তার চোখের সামান্য এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বাপের বাড়ির সবাই তাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। যে মেয়েকে আজ পর্যন্ত নিজের বাবা মা একটা ফুলের টোক্কাও দেয়নি, সে অতি আদরে নিষ্পাপ মেয়েটাকে আজ এই পাষাণ উজান চৌধুরী ওভাবে সজোরে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিয়েছে। মৌ আজ উজানের ভেতরে যে কুৎসিত ও হিংস্র ফেসটা দেখেছে, তা তার ওই ছোট্ট নরম মন কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামান্য একটা কারণে উজান তাকে এত বড় শাস্তি দিল, এতগুলো নোংরা কথা শোনালো, এই ভেবেই মৌয়ের মনের গহীনে এক তীব্র তিতকুটে ও বিষাক্ত অভিমান এসে জমা হয়েছে। মৌয়ের ওভাবে উন্মাদের মতো রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তুবা আর আরিয়ান দ্রুত তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর উজান বরফের মতো নিস্পন্দ নিথর হয়ে বসে রইল। তার কান জুড়ে তখন কেবল মৌয়ের শেষ কথাগুলোই প্রতিধ্বনি হচ্ছিল, আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। মেয়েটা কি সত্যিই তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে? কিন্তু উজান তো নিজের মনের অবচেতনেও এটা কোনো দিন চায় না। ঠিক তখনই ইফাত অত্যন্ত শান্ত হয়ে সামনে এগিয়ে এলো। উজানের এই চরম ধ্বংসস্তূপের মাঝে বসে থাকায় করুণ দশা দেখে নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের কাঁধের উপর পরম ভরসায় একটা হাত রাখল। কাঙ্ক্ষিত হাতের সেই চেনা ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো একপাশে ঠেলে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টেপৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে উজানের আকস্মিক এমন কাণ্ড, ইফাত!